ক্লাস 10-এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্বিঘাত করণী। তো এই চ্যাপ্টারটা করার জন্য আমাদের কি কি সূত্র জানা দরকার সেগুলো আমরা আগে প্রথমে জেনে নেব, ঠিক আছে? প্রথমে আমাদের জানতে হবে যে মূলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউটা হচ্ছে নট ইজ ইকুয়াল টু 0, তাহলে সেই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। যেমন এখানে আমি যদি বলি যে 1/2 একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। পি বাই কিউ আকারে আছে, যেখানে কিউ বলতে 2, সেটা নট ইজ ইকুয়াল টু 0। এবার আমি যদি বলি শুধুমাত্র 5, এটা কি একটা মূলদ সংখ্যা? বলবে হ্যাঁ, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, কারণ 5-এর নিচে কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে এই যে পি বাই কিউ, তাহলে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো, ঠিক আছে? এরপরে জানবো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে কোন সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলবো? যে সমস্ত সংখ্যাকে বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। ক্রস মানে আমি কি দিলাম? যায় না। যেখানে কিউটা বলছে নট ইজ ইকুয়াল টু 0, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। কিউটা যদি নট ইজ ইকুয়াল টু 0 হওয়া সত্ত্বেও বলছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, এমন ধরনের সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। যেমন আমি যদি বলি যে √2, এটা একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √3, এটাও একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? দেখো, এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না। এইবার আমরা জানবো হচ্ছে করণী বলতে কি বুঝি, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্বিঘাত করণী। তো আমরা প্রথমে জানবো হচ্ছে করণী বলতে আমরা কি বুঝি। বলছে এ এমন একটি সংখ্যা, এ যদি বলছে ইমপ্লাইজ করে কি? এমন একটি সংখ্যা, এখানে একটু বলে দিই, এমন একটি সংখ্যা, এ এমন একটি সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ না। যা বলছে কোনো মূলদ সংখ্যার বর্গ না, তবে বলছে এই √a আকারের সংখ্যা এই সংখ্যাকে বলছে করণী বলে। কতগুলো উদাহরণ নেই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। করণী বলে এ এমন একটি সংখ্যা যা মূলদ সংখ্যার বর্গ না, তাহলে √a আকারের সংখ্যাকে বলছে করণী বলে। যেমন √5, √7, দেখো আমি বললাম যে 11, √13, এগুলো কি? এগুলো হচ্ছে √a আকারের কোনো একটা সংখ্যা, এবং এই সংখ্যাগুলো বলছে করণী, কারণ এই সংখ্যাগুলো কোনো সংখ্যার বর্গ না। এবার যদি আমি বলি যে √4, এটা কি করণী? এটা কি করণী? করণী না, কারণ √4কে দেখো লেখা যায়, এটা √a আকারে কোনো সংখ্যা আছে ঠিকই, কিন্তু এ সংখ্যাটাকে দেখো বলছে কোনো একটা মূলদ সংখ্যা 2, তার স্কোয়ার বা বর্গ হিসেবে আমরা লিখতে পারছি। এই স্কোয়ারটা জন্য রুটটা উঠে যাবে, তার মানে রুটের ভিতর 2টা 2 থাকার ধরুন একটা 2 বের হবে, তাহলে এটা করণী মুক্ত হয়ে গেল। সেই জন্য এই √4টা কিন্তু একটা করণী নয়, ঠিক? তার মানে দেখো, এই যে √4টাকে আমরা এমন একটি সংখ্যা যা মূলদ সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারলাম, সেই জন্যই বলছে √a আকারের বা √4 আকারের এই সংখ্যাটিকে করণী বলে না। যেমন আমি যদি বলি যে √9, এটা কি একটা করণী? বলবে করণী না, কারণ √9টাকে আমি একটা মূল সংখ্যা 3 তার বর্গ হিসেবে লিখতে পারলাম, সেই জন্য বর্গটা মানে স্কোয়ারে থাকার দরুন রুটটা উঠে গিয়ে একটা 3 হবে, সেই জন্য এইটাও একটা করণী না। বুঝতে পারলে? করণী হতে গেলে এমন একটা সংখ্যা হতে হবে যা মূল সংখ্যার বর্গ না, সেই আকারের সংখ্যাগুলোকে আমরা করণী বলবো। যেমন 5কে তুমি কোনো সংখ্যার বর্গ হিসেবে লিখতে পারবে না, √7কে তুমি লিখতে পারবে না, √11কে তুমি লিখতে পারবে না, √13কে তুমি লিখতে পারবে না। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো করণীর ক্রম বলতে আমরা কি বুঝি। করণীর ক্রম, তার আগে একটা জিনিস তোমাদের বলি। আমি যদি বলি যে a⁴1/2, এইটা মানে কি বলতো? √a, আর এই যে √aটাকেই আবার লেখা যায় 2√a। দেখো, এই সংখ্যাটাকেই 3 ভাবে লেখা যায়। a⁴1/2 ইজ ইকুয়াল টু হচ্ছে √a, এভাবেও লেখা যায়। আবার এই জিনিসটাকেই তুমি লিখতে পারো 2√a। তা 2টা কিন্তু এইখানটায় আছে, রুটটা আমি দিলাম এই ঠিক এই জায়গায় আছে। তাহলে এই কনসেপ্টটা অনুসারে বলছে nth√a আকারে কোনো একটা যদি সংখ্যা থাকে, তাহলে বলছে এই করণী, এটা তো একটা করণী, সেই করণীর ক্রমটা বলছে যে n হবে, করণীর ক্রমটা হবে n।
বোঝা গেল? করণীর ক্রমটা কি হবে? n হবে। আমি যদি বলি যে থার্ড রুট অফ 5, মানে এটাকে লেখা যায় 5-এর পাওয়ার কত বলো তো? 1/3। 1/3, সেই 1/3 যে লিখলাম সেই করণীর বলছে ক্রম বলছে এখানে 3। আমি যদি বলি যে ফোর্থ রুট অফ 7, তার মানে এটাকে লেখা যায় 7-এর পাওয়ার কত বলো তো? 1/4। তাহলে এটা একটা করণী, সেই করণীর বলছে ক্রম হয়ে যাবে 4। এই জাতীয় জিনিসগুলো একটু জানতে হবে। কেন করণীটার ক্রম শিখালাম? কারণ আমাদের চ্যাপ্টারটা হলো দ্বিঘাত করণী। দ্বিঘাত মানে কি বলতো? 2 ঘাত বিশিষ্ট করণী। তার মানে যে করণীর ক্রম 2, সেই করণীকে আমরা কি বলবো? দ্বিঘাত করণী বলবো। যে করণীর বলছে যে করণীর ক্রম দ্বিঘাত করণী, যে করণীর ক্রম, সরি একটু ভুল বললাম, যে করণীর ক্রম 2, তাকে আমরা কি বলবো? দ্বিঘাত করণী। তাকে দ্বিঘাত করণী বলবো। তাকে দ্বিঘাত করণী বলে। যেমন আমি কতগুলো উদাহরণ দিই। যেমন আমি যদি বলি যে √2, এটা একটা কি? দ্বিঘাত করণী, কারণ এর ক্রম কত? 2 √3। করণী হতে হবে এবং যে করণীর ক্রম 2 সেগুলোই দ্বিঘাত করণী। √3, √5, √7 এগুলো কি? সব দ্বিঘাত করণী। আমি যদি বলি যে থার্ড রুট অফ 5, এটা কি দ্বিঘাত করণী? না, কারণ এর ক্রম কত এই করণীর? 3। আমি যদি বলি 4 রুট অফ 7, এটাও কিন্তু দ্বিঘাত করণী না, কারণ এর ক্রম কত? 4। তো এইখান থেকে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যে এই যে দ্বিঘাত করণী করছি, সেই দ্বিঘাত করণী কোন সংখ্যাগুলো? প্রায় সকল অমূল্য সংখ্যাগুলো, তাই না? সকল অমূল্য সংখ্যাগুলো, মানে অমূল্য সংখ্যাগুলো, সকল বলাটা ভুল হবে, অমূল্য সংখ্যাগুলোই মোটামুটি আমাদের কি? দ্বিঘাত করণী। অমূল্য সংখ্যা, এগুলো তো সমস্ত কিছু অমূল্য সংখ্যা, সে অমূল্য সংখ্যাগুলোই হচ্ছে দ্বিঘাত করণী। কিন্তু এখানে একটা তোমাদের কোশ্চেন আসে যে √π একটা কি সংখ্যা? অমূল্য সংখ্যা, কিন্তু এটা দ্বিঘাত করণী নয়। একটা নোট বলে লিখে এখানে নোট, হ্যাঁ, যে সকল অমূল্য সংখ্যাই একটা কিন্তু এমসিকিউ আসে, হ্যাঁ, অমূল্য সংখ্যাই করণী নয়। ওই জন্য আমি কিন্তু এখানে সকল কথাটা কেটে দিলাম। মোটামুটি এগুলো হলো মূলদ সংখ্যা। অনেকে ভাবে যে সকল অমূলদ সংখ্যাই মানে দ্বিঘাত করণী, কিন্তু বলছে সকল অমূলদ সংখ্যাই করণী নয়। কারণ হচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিই আগে, √π, √e এগুলো কিন্তু কি বলতো? অমূলদ সংখ্যা। এগুলো বলছে অমূলদ সংখ্যা, কিন্তু এরা কি নয়? এরা বলছে এটি দ্বিঘাত করণী নয়। তো আপাতত এই জিনিসটা তোমরা মনে রেখো যে √π, √e অমূল্য সংখ্যা। আমি কারণটা আমি পরে বলছি, একদম শেষ পার্টে আমি বলে দেবো, হ্যাঁ, এমসিকিউ যখন করাবো তখন আমি বলে দেবো। আগে কনসেপ্টটাকে বুঝে নাও, তারপর আমি এইগুলো ডিটেলস একটু আলোচনা করব। জাস্ট এইটা কিন্তু এমসিকিউ আসে, √π, √e, রুটের ভিতর কোনো সংখ্যা দেখলেই অনেকে কিন্তু বলে দিবে যে এটা একটা দ্বিঘাত করণী, কিন্তু এটা মনে রাখবে যে √π, √e এটা কিন্তু অমূল্য সংখ্যা হলেও কিন্তু এগুলো কি নয়? দ্বিঘাত করণী নয়। এরপরে আমরা জানবো হচ্ছে শুদ্ধ দ্বিঘাত করণী কি। শুদ্ধ দ্বিঘাত করণী বলছে যে প্লাস মাইনাস √a আকারে কোনো যদি সংখ্যা থাকে এবং এ একটি ধনাত্মক মূলদ সংখ্যা, যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, তাহলে বলছে যে এই ধরনের সংখ্যাগুলোকেই আমরা শুদ্ধ দ্বিঘাত করণী বলবো। যেমন আমি কতগুলো উদাহরণ দিই। তাহলে কি বললাম? প্লাস মাইনাস √a, এটা কি? এটা হলো এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। যেমন আমি একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি যদি বলি যে √3 প্লাস মাইনাস √3, এটা একটা কি? শুদ্ধ দ্বিঘাত করণী। আমি যদি বলি যে প্লাস মাইনাস √11, এটাও কিন্তু একটা শুদ্ধ দ্বিঘাত করণী। বোঝা গেল? প্লাস মাইনাস √a, আর এটা কি? এটা হলো এমন একটা ধনাত্মক মূলদ সংখ্যা যা মূলদ সংখ্যার বর্গ নয়। যেমন এই সংখ্যাটা হলো একটা মূলদ সংখ্যা ধনাত্মক, কিন্তু এটা কোনো সংখ্যার বর্গ আকারে আমি লিখতে পারছি না। এরপরে আমরা জানবো হচ্ছে মিশ্র দ্বিঘাত করণী বলতে আমরা কি বুঝবো। বলছে a প্লাস মাইনাস
রুট বি আকারের যদি কোনো সংখ্যা থাকে তাহলে বলছি এটা একটা মিশ্র দ্বিঘাত করণী। মিশ্র মানে মিক্স থাকবে কিছু সংখ্যা। এটা কি? এটা বলছে এখানে মূলদ সংখ্যা, এটা হতে হবে মূলদ সংখ্যা। আর রুট বিটা কি বলছে? একটা শুদ্ধ দ্বিঘাত করণী। শুদ্ধ দ্বিঘাত করণী। একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্বিঘাত করণী আমি যদি বলি যে 2 প্লাস রুট 3, এটা একটা কি বলতো? মিশ্র দ্বিঘাত করণী। মূলদ সংখ্যা এটা হলো এই যে এটা হলো এ, আর রুট বিটা হলো রুট বি বলতে এখানে রুট 3, তাহলে এটা একটা কি সংখ্যা? মিশ্র দ্বিঘাত করণী। এটা একটা কি? মিশ্র দ্বিঘাত করণী উদাহরণ। এবার এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা যেটা শিখবো সেটা হলো সদৃশ করণী বলতে আমরা কি বুঝি। বলছে দুটি করণীর, আমি একটু লিখে দিই, হ্যাঁ, দুটি করণীর অমূলদ অংশ, দুটি করণীর যদি অমূলদ অংশ একই হয়, অমূলদ অংশ একই হয়, উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। দুটি করণী থাকতে হবে, যে দুটি করণীর অমূলদ অংশ একই হয়, একই হয় নয় লিখছি, এটা হয় হবে, হ্যাঁ। যেমন 2√3, 7√3, তাহলে এই দুটি করণী বলছে সদৃশ্য করণী, সদৃশ, হ্যাঁ, সদৃশ করণী। এবার এখানে হচ্ছে এটা মূলদ, এটা হলো অমূলদ অংশ। দেখো বলছে এই দুইটা করণী আছে, অমূলদ অংশ দুইটা কি? অমূলদ অংশ দুইটা সেম, সেই জন্য এই দুইটা করণী বলছে যে সদৃশ করণী। এবার বলছে অসদৃশ করণী বলতে আমরা কি বুঝি। বলছে দুটি করণীর অমূলদ অংশ যদি সমান না হয়, দুটি করণীর অমূলদ অংশ একই না, একই নয়, একটা হলো হয় একটা নয়। যেমন √5, √7, এই দুইটা করণী দিলাম, এই দুইটা করণী কিন্তু বলছে যে অসদৃশ করণী, কারণ এইখানে দুইটা করণীর অমূলদ অংশ কিন্তু একই না, একটা হচ্ছে √5 আর হচ্ছে √7, কারণ এগুলো হলো অমূলদ। এবার অমূলদ দুইটা একই না, সেই জন্য বলছে এগুলো অসদৃশ করণী। কতগুলো না ধর্ম নিয়ে আলোচনা করি। কীরকম ধর্ম? আমি যদি বলি যে √2 ইন্টু √2 যদি গুণ করি, তাহলে দেখো তো √2 ইন্টু √2 গুণ করলে কত হবে? মনে রাখবে √2 যখন গুণ করবা তখন এই যে রুটের ভিতর দুইটা সংখ্যারই গুণ লেখা যাবে, 2 ইন্টু 2। সেই জন্য এই দুইটা যদি √2 থাকে তাহলে রুটের ভিতর দুইটা সংখ্যাই ঢুকে যাবে। এবার এটাকে কীভাবে, দুইটা রুটের ভিতর যদি দুইটা সংখ্যা থাকে তাহলে একই রকম থাকে, তাহলে একটা সংখ্যা বের হবে। সেই জন্য √2 ইন্টু √2 গুণ করলে তুমি ডাইরেক্ট এভাবে লিখতে পারো, অথবা তুমি এভাবেও করতে পারো যে রুটের ভিতর দুইটা সংখ্যা আমি লিখে দিব। আমি যদি বলি এখানে √2 ইন্টু √5 তাহলে কত হবে? তাহলে এবার তো তুমি সমস্যায় পড়ে যাবে, সেই জন্য আমি বললাম যে রুটের ভিতর দুইটা সংখ্যা লিখে দিবে এবং যা হবে সেটাই রেজাল্ট। তাহলে এখানে লেখা যাবে 2 ইন্টু 5, সেই জন্য রুটের ভিতর এখানে কত লেখা যাবে? 10। বোঝা গেছে? এবার যদি আমি এরকম বলি যে 3√2 আর বললাম যে √2 গুণ করলে কি হবে? দেখো 3√2 আর দুইটা সংখ্যা, আর একটা সংখ্যা নিলাম হচ্ছে √2, গুণ করলে কি হবে? বলছে যে রুটের ভিতর যখন বাইরের সংখ্যা থাকবে সেই সংখ্যাটা রেখে দেবো, আর রুটের ভিতর যে সংখ্যা দুইটা থাকবে সেটা লিখে দেবো রুটের ভিতর সংখ্যা দুইটার গুণ আর রুটের বাইরের সংখ্যার গুণ। তার মানে এখানে কত হবে? 3 গুণন এই যে রুটের ভিতর দুইটা 2 থাকার ধরুন একটা 2 বের হবে, সেই জন্য গুণফল কত হবে? 6। তুমি ডাইরেক্ট করতে পারো, কারণ এই দুইটা সংখ্যার গুণফল 2 এর সাথে 3 যদি গুণ করি তাহলে সেটা 6 হয়। আমি একটু ধীরে ধীরে গোড়াচ্ছি যাতে তোমরা কিন্তু ডাইরেক্ট করতে পারবে শেষে, ঠিক আছে? আমি যদি বলি যে 5√3 ইন্টু 2√5, দেখো তো গুণ করলে কত হবে? তাহলে আমরা বাইরের সংখ্যায় গুণ করব, 5 2 কত? 10। আর রুটের ভিতর দুইটা সংখ্যা গুণ করব, রুটের ভিতর 3 ইন্টু 5, তার মানে কত হচ্ছে? 10√15। তাহলে এটার রেজাল্ট হচ্ছে 10√15। তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে করতে পারো দুইটা সংখ্যার গুণ, এই বাইরের দুইটা সংখ্যার গুণ রুটের ভিতর সংখ্যা দুইটা গুণ লিখে দিলে, ঠিক আছে? এটা গেল গুণের ধর্ম। এবার হচ্ছে 5 নাম্বার
আমি যদি বলি যে √2 থেকে √2 যদি বাদ দেই তাহলে কত হবে, √2 থেকে √2, আমি যদি বলি 2 থেকে 2 বাদ তাহলে কত হয়ে যাবে, 0। তাহলে এটা লিখে দিবি কত, 0, কারণ প্লাস মাইনাস আকারে। 6 নাম্বার বলছে আমি যদি বলি যে 2√2 থেকে √2 বাদ, তাহলে বিয়োগ করলে কত হবে। এখানে বিয়োগটা এইভাবে উচ্চারণ করবে, তাহলে বিয়োগ করতে পারবে যে 2টা √2 থেকে একটা √2 বাদ। এই যে 2টা √2 থেকে একটা √2 বাদ, তাহলে কয়টা √2 পড়ে থাকবে, বলছে একটা √2, মানে শুধুমাত্র √2 পড়ে থাকবে। এবার এইরকম যদি বলি যে 5√2 মাইনাস √3, এর বিয়োগফলটা কত হবে। এর বিয়োগফল করা যাবে না, কারণ এটা এইভাবে রাখতে হবে, কারণ এখানে কি অমূলদ যে অংশ দুইটা সেম হতে হবে, তাহলে কিন্তু বিয়োগফল করা যাবে, ঠিক আছে। এবার দেখো 8 নাম্বার, 9 নাম্বার। এবার আমি এরকম বললাম যোগ, যে √2 প্লাস √2 যোগ করলে কত হবে, √2 উচ্চারণটা এরকম করবে যে একটা √2 আর একটা √2 যদি আমি যোগ করি তাহলে কয়টা √2 হবে, 2টা √2। 10 নম্বর বলছে 3√2 প্লাস 5√2 যোগ করো তো কত হবে, 3টা √2 আর 5টা √2 যোগ করলে কত হবে, 8টা √2। এইরকম হলেই কিন্তু যোগ সম্ভব। এই কারণে আবার আমি যদি বলি যে 3√7 প্লাস 5√8 যোগ করলে কত হবে, এটা যোগ করা যাবে না, এটা রেজাল্টটা এইভাবে রাখতে হবে, কারণ অমূলদ অংশ দুইটা কিন্তু সেম না, ঠিক আছে, সেম না। তাহলে যোগ বিয়োগ গুণ মোটামুটি একটা আইডিয়া তোমরা পেয়ে গেলে। এবার আমরা একটা জিনিস শিখব। এবার যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে করণী নিরসন ও করণী নিরসক উৎপাদক। ভালো করে ব্যাপারটা বুঝো। করণী নিরসন বলতে আমরা কি বুঝি, ইমপ্লাইজ দিয়ে এখানে লিখে দিচ্ছি যে কোনো করণীকে করণীমুক্ত করার প্রক্রিয়া, কোনো করণীকে করণীমুক্ত করার প্রক্রিয়া, করণীমুক্ত করার প্রক্রিয়া, তাহলে সেটা হলো করণী নিরসন করার প্রক্রিয়া। কোনো করণীকে করণীমুক্ত করার প্রক্রিয়াই হচ্ছে করণী নিরসন। যেমন আমি কতগুলো উদাহরণ দিই, তারপরে উৎপাদকটা আসছি। যেমন আমি তোমাকে বললাম যে √5 আছে, এই √5টা আমি করণীমুক্ত করব, তাহলে কি এমন সংখ্যা দিয়ে গুণ করব বা কি ধরনের করণী দিয়ে আমি গুণ করব যাতে এই করণীটা করণীমুক্ত হয়ে যায়। করণীমুক্ত মানে এই রুটটা আর থাকবে না। তার মানে √5কে আমি যদি √5 দিয়ে গুণ করি তাহলে বলছে √5 গুণ করলে 5 হয়, তাহলে এটা কি আর করণী থাকলো, এটা করণী মুক্ত হয়ে গেল। তাহলে এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা হলো করণী নিরসন। এবার করণী নিরসক উৎপাদক কি, করণীকে করণীমুক্ত করার জন্য যে সংখ্যাটা ব্যবহার করা হয় বা যে করণীটা ব্যবহার করা হয় এটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। এটা হলো কি বলতো, করণী নিরসক উৎপাদক, করণী নিরসক উৎপাদক। তাহলে কি বললাম, করণী নিরসন কি, করণীকে করণীমুক্ত করার প্রক্রিয়াকে বলা হচ্ছে করণী নিরসন। আবার যে করণীর সাহায্যে আমরা করণীমুক্ত করি সেই করণীটাকে আবার বলছে করণী নিরসক উৎপাদক, ঠিক আছে। আমি এরকম একটা করে উদাহরণ দিচ্ছি, আমরা যখন এক্সারসাইজ করব তখন আরো অনেক উদাহরণ পাবো, তখন ওগুলো নিয়ে আরো আলোচনা করব, ঠিক আছে। অনুবন্ধী করণী বলছে যে a প্লাস √b এটা একটা করণী, এই আকারের বলছে করণীর, এই করণীর অনুবন্ধী করণী বা পুরো করণী বলে এটা, হ্যাঁ, বলছে a মাইনাস √b। যদি আমি বলি যে a মাইনাস √b, এই করণীর অনুবন্ধী করণী কত, a প্লাস √b। দেখো যদি a প্লাস √b আকারে কোনো করণী থাকে তার অনুবন্ধী করণী কি, কোথায় চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র পজিটিভ যখন থাকছে তখন এখানে নেগেটিভ, আর এখানে যখন নেগেটিভ থাকছে তখন এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে পজিটিভ। তো আমি যেমন উদাহরণ দিই, যদি বলে কেউ যে 2 প্লাস √3 এই করণীর অনুবন্ধী করণী কত, অনুবন্ধী করণী সোজা অ্যান্সার, এখানে প্লাস আছে, এখানে কি দিয়ে দেবো, মাইনাস। একটা জিনিস লক্ষ্য করো, যেটা এটা একটা কি করণী, অ্যাকচুয়ালি এটা হলো একটা মিশ্র করণী, যেখানে এই যে
অমূলদ অংশটা আছে সেই অমূলদ অংশের আগে যে চিহ্নটা আছে সেই চিহ্নের পরিবর্তন হচ্ছে। যদি প্লাস থাকে তাহলে মাইনাস থাকবে। আমি যদি বলি যে 2 মাইনাস রুট 3, এই যে করণীটার অনুবন্ধী করণী কি ইমপ্লাইজ করবে? উপরে কিন্তু অনুবন্ধী করণী, তাহলে 2 প্লাস রুট 3। কখনো কিন্তু মূলদ অংশের পার্টটার বা আগের যে চিহ্নটা আছে সেটার পরিবর্তন হচ্ছে না, অমূলদ যে অংশটা আছে তার চিহ্ন যে আগে আছে সেটার পরিবর্তন হচ্ছে। মনে রাখবে, ঠিক আছে? তাহলে আমাদের দ্বিঘাত করণী করার জন্য যে যে সূত্রগুলো আমরা শিখলাম সেগুলো কিন্তু 9.1, 9.2 আর 9.3 কভার হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য সূত্রগুলো একটু দেখে আসো এবং আমরা কিন্তু এরপরে এক্সারসাইজ শুরু করে দেব।